আচ্ছা, আমরা এখন যেটা করব, গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয় পার্ট 2 এর সেকেন্ড পার্ট। মানে আমরা ফার্স্ট পার্ট করেছিলাম একদম ফার্স্ট ক্লাসে, সেকেন্ড পার্ট আমরা আগের দিনের ক্লাসে করেছি, আর সেকেন্ড পার্টের থার্ড ক্লাসটা আজকে আমরা করব। ঠিক আছে? তো আমরা আগের ক্লাসে যেটা দেখেছিলাম, এই পুরো পেজটা কমপ্লিট করেছিলাম যে কোন ইনসিডেন্টগুলো কোন ভাইসরয় বা কোন গভর্নর বা কোন গভর্নর জেনারেল টাইম ফ্রেমে হয়, সেটা একবার জাস্ট আমরা দেখেছিলাম। আজকে জাস্ট আমরা শুরু করব এখান থেকে। সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ফর্মড ডিউরিং। দেখো, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কবে তৈরি হয়? 1874, যেটা তোমাদের নোটসেই রয়েছে। উইলিয়াম জোন্স তৈরি করেছিলাম, মনে আছে? তাহলে 1884, সরি 74 বলছি, 1884-তে কে তোমার পার্সোনালিটি ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে? এটা গেল। নেক্সট হচ্ছে তোমার ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল। দেখো, এটা জেনারেলি তুমি বলতে পারো যে আম, পলাশির যুদ্ধ 1757, তারপরে হলো তোমার বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধে তিনজনের পরাজয় হলো, ঠিক আছে? এই তিনজনের পরাজয়ের পর আলটিমেটলি ব্রিটিশরা প্রথমে বাংলায় এসেছিল, আর বাংলার যে মেইন নবাব, সেটা তুমি মীর কাসিম বলো, বা ওটা নিয়ে খুব কনফিউশন থাকে যে ওই সময় নবাব কে ছিলেন। মীর কাসিম, কেউ বলে মীর কাসিম, কেউ বলে সিরাজউদ্দৌলা, কেউ বলে তোমার মীর জাফর, কেউ বলে নজামুদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা তো প্রশ্নই আসে না। তো অনেকে কনফিউশন করে থাকে যে ওটা মীর কাসিম হবে, কেউ বলে না মীর জাফর হবে, কেউ বলে নজামুদ্দৌলা। এই তিনটে নিয়ে খুব কনফিউশন হয়। তো ডুয়াল গভর্নমেন্ট তো ওই আলটিমেটলি ওই সময় তিনজনের যে একটা চুক্তি ছিল, সেই চুক্তিকে তাদের পরাজয় ঘটলো ব্রিটিশদের সঙ্গে। তো এই ব্রিটিশদের সঙ্গে পরাজয়ের পরে আলটিমেটলি বাংলার নবাব হলো কে? বাংলার নবাব হলো, সেখানেও কনফিউশন, নজামুদ্দৌলা নাকি মীর জাফর। তো নজামুদ্দৌলা ই অ্যাকচুয়াল অ্যান্সার। নজামুদ্দৌলা যখন সিংহাসনে বসে, তো খুব ভালো করে খেয়াল করো যে বাংলার নবাব কিন্তু কোনো ভারতীয়। কত সাল এটা? 1765। তাহলে বাংলা নবাব কোনো ভারতীয়, কিন্তু তার পেছনে মাস্টার মাইন্ড কে রয়েছে? কোনো ব্রিটিশ। মাস্টার মাইন্ড কে রয়েছে? ব্রিটিশ। তার মানে আলটিমেটলি এই গভর্নমেন্টটা রান বাই টু আলাদা আলাদা সিস্টেম। ওয়ান হচ্ছে তোমার নবাব, আর একটা হচ্ছে তোমার ব্রিটিশ। তাই এখানে বলা হতো ডুয়াল গভর্নমেন্ট। ডুয়াল গভর্নমেন্ট। শুধু তাই নয়, এখানে একটা প্রবাদ আছে, বাংলার নবাবের কাছে ছিল দায়িত্ব, ক্ষমতাহীন দায়িত্ব, আর ব্রিটিশদের কাছে ছিল দায়িত্বহীন ক্ষমতা। মানে ব্রিটিশরা কোনো দায়িত্ব নেবে না, বাট ক্ষমতাটা হোল্ড করবে, আর নবাব সব দায়িত্ব পালন করবে, কোনো ক্ষমতা নেই। এটা কার সময় হয়? রবার্ট ক্লাইভের সময় হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার পোর্টফোলিও সিস্টেম। এটা তোমরা নিশ্চয়ই ডিফারেন্ট অ্যাক্টস অফ ব্রিটিশ থেকে পড়েছো। 1859-এ পোর্টফোলিও সিস্টেম জেনারেট করা হয়। পোর্টফোলিও মানে কি? মন্ত্রণালয়ের এর ডিভিয়েশন। মন্ত্রণালয়ের ডিভিয়েশন মানে, আজকে তুমি ভাবো আমাদের প্রাইম মিনিস্টারকে শ্রী নরেন্দ্র মোদীজি। এই নরেন্দ্র মোদীজি যদি মনে করতেন যে আমি সমস্ত কিছু নিজে নিজে চালাবো, তাহলে সেটা সম্ভব? তিনি কি করেছেন? অমিত শাহকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। তোমার ধরো রেল, তাকে একটা দায়িত্ব কাউকে দিয়ে দিয়েছে, এডুকেশন কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছে, কাউকে ফরেনের দায়িত্ব দিয়ে দিয়েছে। মানে আলটিমেটলি দায়িত্বটা অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় পোর্টফোলিও সিস্টেম। তো আলটিমেটলি যে কিং বা যে গভর্নর বা যে গভর্নর জেনারেল, সে কেন সব দায়িত্ব পালন করবে? ডিস্ট্রিবিউট হয়ে যাক। সেই জিনিসটা চালু হয় কার সময়? লর্ড ক্যানিং এর টাইমে। লর্ড ক্যানিং এর টাইমে। ক্লিয়ার? পোর্টফোলিও সিস্টেম, এটা হচ্ছে মিনিস্ট্রিটা আলাদা হয়ে যাওয়া। আমরা পড়েছি গভর্নর জেনারেল কাউন্সিল, যেখানে গভর্নরকে সাহায্য করার জন্য আরও কিছু মেম্বার অ্যাড করা হয়। তো সেটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। গান্ধীকে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি বলা হয়েছে। গান্ধীকে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি বলা হয়েছে। কে বলেছেন? মাউন্ট ব্যাটেন। গান্ধীজিকে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি এটা বলেছেন মাউন্ট ব্যাটেন। ঠিক আছে? গান্ধীজি আলটিমেটলি ওই সময় কংগ্রেসকে লিড করেছে, দেশকে লিড করেছে।
তাই তাকে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি বলা হয়। তাকে বাংলার বাঘ বলা হয়, বাংলার বাঘ বলা হয় লর্ড ওয়েলেসলিকে, লর্ড ওয়েলেসলিকে বলা হয় বাংলার বাঘ। ঠিক আছে, ইনি খুব ভালো ছিলেন, যাকে বলা হয় ফ্রেন্ড অফ ইন্ডিয়া। লর্ড রিপন ছিল ফ্রেন্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, জাজ মি বাই মাই অ্যাক্ট নট বাই মাই ওয়ার্ডস, আমার আমার কাজের মাধ্যমে আমাকে জাজ করো, আমার কথার মাধ্যমে নয়। খুব ভালো ভাইসরয় ছিল, যাকে বলা হয় ফ্রেন্ড অফ ইন্ডিয়া। দেখো উইডো রিম্যারেজ অ্যাক্ট, যেটা কত সাল, 1856, কার সময় হয়, লর্ড ডালহৌসির টাইম ফ্রেমে হয়। উইডো রিম্যারেজ অ্যাক্ট, লর্ড ডালহৌসি। দেখো পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স, তোমরা জানো এটা, যখন তোমরা রিভোল্ট অফ 1857 পড়েছিলে তখন তোমরা দেখেছিলে যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স হচ্ছে গুরুত্বপূর্ণ একটা চুক্তি যেটা লর্ড ওয়েলেসলি এনেছিলেন, অধীনতামূলক মিত্রতা নীতি। তোমরা আমাদের সঙ্গে মিত্রতা করো, তোমরা আমাদের সঙ্গে মিত্রতা করো, তাহলে তোমাদের কোনো প্রকারের গন্ডগোল ঝামেলা এসব হবে না, আমি তোমাকে সমস্ত ফরেন পাওয়ার অন্যান্যদের থেকে আমি রক্ষা করব। সেম ডালহৌসি ছিল ডক্ট্রিন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি। তোমার যদি কোনো সন্তান না থাকে, পুত্র সন্তান না থাকে, তাহলে সেটা ল্যাপস করে যাবে, সেই ক্ষমতা ল্যাপস করে যাবে, তো ক্ষমতাটা আমার হাতে চলে আসবে। এটা লর্ড ডালহৌসি এটা চালু করেন। নেক্সট বলা হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এটা তোমাদের আমি বলেছিলাম, ক্লাইভ হেস্টিংস, হেস্টিংস বেন্টিং, বেন্ডিং, ক্যানিং, ক্যানিং, মাউন্টব্যাটেন, যে ফর্মুলা প্রথম ক্লাসে করিয়েছিলাম, একদম ফার্স্ট ক্লাস। ক্লাইভ হেস্টিংস, হেস্টিংস বেন্টিং, বেন্টিং, ক্যানিং, ক্যানিং, মাউন্টব্যাটেন, যে ফরম্যাটটা শিখিয়েছিলাম, এটা কি ছিল, ফার্স্ট গভর্নর, লাস্ট গভর্নর, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। দাঁড়াও, ক্লাইভ হেস্টিং, হেস্টিং বেন্ডিং, বেন্ডিং, ক্যানিং, ক্যানিং, মাউন্টব্যাটেন, মাউন্টব্যাটেন রাজা গোপালাচারী। আর একটা যদি বলা হয় ফার্স্ট ভাইসরয়, লাস্ট ভাইসরয়, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এতগুলো ছিল না আমাদের? তো সেখান থেকে তুমি যদি দেখো হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, লর্ড মাউন্টব্যাটেন। যদি ইন্ডিয়ান বলা হয়, হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল ইন্ডিয়ান ফার্স্ট, তাহলে বলা হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল বললে অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। বুঝতে পারলে? দেখো কি ছিল, ক্লাইভ হেস্টিংস, হেস্টিংস বেন্টিং, বেন্টিং, ক্যানিং, ক্যানিং, মাউন্টব্যাটেন, মাউন্টব্যাটেন রাজা গোপালাচারী। দেখো এটা কি, ফার্স্ট লাস্ট, ফার্স্ট লাস্ট, ফার্স্ট লাস্ট, ফার্স্ট লাস্ট। এটা কি গভর্নর, গভর্নর জেনারেল বেঙ্গল, গভর্নর জেনারেল ইন্ডিয়া, ভাইসরয়, এগেন গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তাহলে ইনি ফার্স্ট, ইনি লাস্ট, কিন্তু ইন্ডিয়ান ফার্স্ট বললে কি হবে, রাজা গোপালাচারী। ইন্ডিয়ান ফার্স্ট, সেটাই জাস্ট বলা হলো। ইন্ডিয়ান ফার্স্ট বললে কি হবে, রাজা গোপালাচারী। ব্র্যাকেট লিখে রাখো, ফার্স্ট ইন্ডিয়ান, লাস্ট, লাস্ট অ্যান্ড ফার্স্ট ইন্ডিয়ান, চক্রবর্তী রাজা গোপালাচারী। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হলো তোমার হু ওয়াজ ব্রিটিশ প্রাইম মিনিস্টার হোয়েন ইন্ডিয়া রিসিভ ইন্ডিপেন্ডেন্স। এটা অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে ক্লিমেন্ট এটলি। ঠিক আছে, তো ক্লিমেন্ট এটলি যখন তোমার প্রাইম মিনিস্টার ছিল ব্রিটিশের বা ব্রিটেনের, তখন আমরা কিন্তু স্বাধীনতাটা পেয়েছি। বলছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং রিভোল্ট অফ 1857। তো এটাও আমরা জানি, গভর্নর জেনারেল 1857 সময় কে ছিল, লর্ড ক্যানিং। আমরা 1857 রিভোল্টের ফার্স্ট লাইনেই পড়েছি। দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট ওয়াজ পাসড বাই, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, এটা কত সাল, এটা লাস্ট ক্লাসে আমরা পড়বো, 1881 বাই লর্ড রিপন, লর্ড রিপন। ঠিক আছে, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট পরীক্ষায় কোশ্চেন দেয়। দেখবে আমরা যখন আইএনএম এর একদম লাস্টে চলে যাব না, তখন আমরা ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট করবো। সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট আছে কিনা লেখা আমি জানি না, বাট একটু লিখে রাখো, সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট লিখে রাখো, যদি কখনো দিয়ে দেয়, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট, এটা হয়েছিল তার ঠিক 10 বছর পর, তার ঠিক 10 বছর পর, তার মানে 1891। সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট 1891, এটা পরীক্ষায় কোশ্চেন দেয় কে, লর্ড ল্যান্সডাউন, লর্ড ল্যান্সডাউন। ঠিক আছে, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট রিপনের সময় হয়, সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট লর্ড ল্যান্সডাউনের সময় হয়। ঠিক আছে, তো বলছে গভর্নর জেনারেল অ্যাট দ্য টাইম অফ অ্যাংলো বার্মিজ
অর, এটা অর মানে এই ওয়ার, যুদ্ধ। গভর্নর জেনারেল অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার, এটা কি হবে? লর্ড লর্ড আর্মহার্স্ট, লর্ড আর্মহার্স্ট, ঠিক আছে। নেক্সট দেখো বলছে যে হুইচ ব্রিটিশ ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ মহলওয়ারি সিস্টেম। দেখবে আমরা যখন রেভিনিউ সিস্টেম পড়বো, এটাও লাস্ট ক্লাসের আগের ক্লাসে হবে, তখন আমরা অনেকগুলো রেভিনিউ সিস্টেম পড়বো, যেমন যেমন তোমার একশালা বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, দশশালা বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট, মহলওয়ারি, রাওতওয়ারি, মিরাজদারি, তারপরে তোমার আর কি আছে, রাওতওয়ারি, মিরাজদারি, পার্মানেন্ট সেটেলমেন্ট, জমিনদারি সেটেলমেন্ট, এগুলো আমরা পড়বো। তো সেখানে আমরা এই মহলওয়ারি সিস্টেমটা পড়বো, ডিটেলে পড়বো। এটা আর এম বার্ড, তাহলে আর এম বার্ড ইনি ছিলেন কিসের সঙ্গে যুক্ত? মহলওয়ারি সিস্টেমের সঙ্গে যুক্ত, ঠিক আছে, আর এম বার্ড। এছাড়াও আরও একজন আছেন খুব গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে হল্ট ম্যাকেনজি, MAKENZIE। এছাড়া একজন রয়েছেন হল্ট ম্যাকেনজি, হল্ট ম্যাকেনজি, ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার মোটামুটি মহলওয়ারি সিস্টেম, হল্ট ম্যাকেনজি। আর যদি বলা হয় এই মহলওয়ারি সিস্টেম, ঠিক আছে, কার টাইম ফ্রেমে হয়, তখন আমরা বলবো হচ্ছে লর্ড হেস্টিংস, লর্ড হেস্টিংসের টাইম ফ্রেমে হয়। বাট কার সঙ্গে যুক্ত যদি বলা হয়, আর এম বার্ড আর হল্ট ম্যাকেনজি, অপশান এই তিনজন মিলে আলটিমেটলি এটা করে, লর্ড হেস্টিংস, আর এম বার্ড আর হল্ট ম্যাকেনজি, ক্লিয়ার? তাহলে হুইচ ব্রিটিশ আর অ্যাসোসিয়েটেড উইথ ইন্ট্রোডাকশন অফ মহলওয়ারি সিস্টেম, হুইচ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, এটাও ডব্লিউবিসিসি অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, কানিংহাম, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা হচ্ছে চার্চিল টু, পরীক্ষায় কোশ্চেন দেবে, চার্চিল টু, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়, ঠিক আছে। দেখো লাস্ট যে দুজন প্রাইম মিনিস্টার, তাকে আমরা মনে রাখি চ্যাট দিয়ে, বলেছিলাম না তোমাদের, চ্যাট, চার্চিল আর এটলি, চার্চিল আর এটলি। তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে 1942 টাইম ফ্রেমে, তাই না? আর 1947 দেশ স্বাধীন হয়, দেশ স্বাধীনের সময় হচ্ছে এটলি অ্যাট, আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট তার আগে হয় চার্চিল, খুব গোল হয়, তাই আমি চ্যাট দিয়ে মনে রাখি। দুজন প্রাইম মিনিস্টারের নাম জানলেই হবে, একজন এটলি আর একজন তোমার চার্চিল। তাহলে চার্চিল হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আর এটলি হচ্ছে যখন দেশ স্বাধীন হয় তখন। হু ইজ দ্য ইংলিশ গভর্নর এক্সপেলড বাই ঔরঙ্গজেব, দেখো ঔরঙ্গজেব কাকে মানে বার করে দিয়েছিল বা নির্বাসন দেয়, এক্সপেন্ড মানে অ্যাকচুয়ালি নির্বাসন দেওয়া, ঔরঙ্গজেব কাকে দিয়েছিল? জন চাইল্ডকে, জন চাইল্ডকে। এটাও পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে ঔরঙ্গজেব কাকে নির্বাসন দিয়েছিল? জন চাইল্ডকে। দেখো এই 1857-এর টাইম ফ্রেমে, মানে রিভোল্ট অফ 1857 যখন হয়েছিল, সেই টাইম ফ্রেমে লখনৌকে সাপ্রেস করেছিল কে? মানে লখনৌকে দমন করেছিল কে? জেমস নেইল, লখনৌয়ের নেল, পড়িয়েছিলাম না আমি তোমাদের, লখনৌয়ের নেল। বলছে হু ডিফিটেড পেশোয়া বাজিরাও টু, কে? মালকম, মালকম, ঠিক আছে, এটা হচ্ছে ব্রিটিশ জেনারেল, ব্রিটিশ জেনারেল, ম্যালকম হচ্ছে ব্রিটিশ জেনারেল। হু ডিফিটেড পেশোয়া বাজিরাও টু, ম্যালকম। এগুলো পরীক্ষায় দিয়েছে কোশ্চেন, পরীক্ষায় দিয়েছে কোশ্চেন, তাই এটা কিন্তু আমাদের দরকার হয়। দেখো কাকে আমরা ন্যাকেড ফকির বলে থাকি, কাকে আমরা ন্যাকেড ফকির বলে থাকি? আমরা সবাই জানি ন্যাকেড ফকিরকে গান্ধীজি, গান্ধীজিকে ন্যাকেড ফকির কে বলেছিলেন? উলঙ্গ থাকতেন, উলঙ্গ মানে খালি গায়ে থাকতেন, তাই ন্যাকেড ফকির। তাই দেখো চার্চিল, চার্চিল বলেছিলেন এটা ওনাকে উপহাস করে। হু সাপ্রেস দ্য ঠগস, আগের দিন আমরা বলেছিলাম ঠগস অফ হিন্দুস্তান, ক্যাপ্টেন স্লিম্যান, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য মেম্বার অফ দ্য লেবার পার্টি, দেখো এটা হচ্ছে স্টাফোর্ড ক্রিপস, স্টাফোর্ড ক্রিপস। এ ব্র্যাকেট লিখে রাখো, ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন। দেখো আমরা পরে যখন পড়বো এই লেবার পার্টির কথাটা কেন আসছে, কারণ ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠানো হয় 1946-এ, ঠিক আছে,
1946-এ ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠানো হয়। এই 1946-এর ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন তিনজন। তিনজন। এই তিনজন কে কে? এই তিনজন কে কে? এই তিনজন হচ্ছে, একজন হচ্ছে তোমার এই স্যার স্টাফোর্ড ক্রিপস, প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। এই তিনজন হচ্ছে মেইন। তো এর মধ্যে প্রত্যেকের ডেজিগনেশন কি তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয়। যেমন এই সময় স্টাফোর্ড ক্রিপস কে ছিলেন, ডেজিগনেশন চাইছে যখন, স্টাফোর্ড ক্রিপস ছিলেন হচ্ছে তোমার এই লেবার পার্টির সদস্য প্লাস ইন্ডিয়ান বোর্ড অফ ট্রেডের হেড। স্টাফোর্ড ক্রিপস কি ছিলেন? ইন্ডিয়ান বোর্ড অফ ট্রেডের হেড। বোর্ড অফ ট্রেড, ইন্ডিয়ার বোর্ড অফ ট্রেডের হেড হচ্ছেন এই স্যার স্টাফোর্ড ক্রিপস। প্যাথিক লরেন্স সেই সময় কি ছিল? সেক্রেটারি অফ দ্য স্টেট, সেক্রেটারি অফ স্টেট। আর এভি আলেকজান্ডার কে ছিলেন? হেড অফ ব্রিটিশ নেভি, নেভির হেড ছিল। তো এই স্টাফোর্ড ক্রিপস সেই সময় লেবার পার্টির সদস্য ছিল, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, তাই আমি তোমাকে তার ব্যাকগ্রাউন্ডগুলো একটু বলে দিচ্ছি। হু ইজ কল্ড দ্য লিবারেটর অফ প্রেস? দেখো, লিবারেটর অফ প্রেস মানে, প্রেস মানে কারা? যারা সংবাদ মাধ্যম, তাদের স্বাধীনতা দিয়েছিল কে? মেটকাফ। মেটকাফ স্বাধীনতা দিয়েছিল, যিনি ছিলেন গভর্নর জেনারেল 1835 থেকে 1836-এ, দেখবে এক বছরের জন্য এসে ছিলেন, তাই একে বলা হয় লিবারেটর অফ প্রেস। ঠিক আছে, লিবারেটর অফ প্রেস, এটা হচ্ছে তোমার প্রেস অ্যাক্ট। লিবারেটর অফ প্রেসের পাশে লিখে রাখো প্রেস অ্যাক্ট, প্রেস অ্যাক্ট 1835, বা একে আমরা বলে থাকি মেটকাফ অ্যাক্ট, মেটকাফ অ্যাক্ট অফ 1835। ঠিক আছে, তো এইটাকে যেমন প্রেস অ্যাক্ট বলা হয়, তেমনি মেটকাফ অ্যাক্ট বলা হয়, তার মানে ডেফিনেটলি সুবিধা দেওয়া হয়েছিল মেটকাফ। নেক্সট দেখো, হুইচ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসাসিনেটেড ইন আন্দামান? কাকে আন্দামানে মারা হয়? লর্ড মায়োকে। মায়োকে মেরে দিয়েছে, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিউরিং হুজ পিরিয়ড ডিড দ্য ইউরোপিয়ান সোলজার স্টেজ সো কল্ড দ্য হোয়াইট মিউটিনি? দেখো, আমাদের ইন্ডিয়াতে দুটো হোয়াইট মিউটিনি হয়েছিল, সেটা একটু মাথায় রাখতে হবে। একটা ক্যানিংয়ের সময় হয়, আর একটা লর্ড রিপনের সময় হয়। দুটোকে আমরা হোয়াইট মিউটিনি বলে থাকি। হোয়াইট মিউটিনি ডিউরিং ক্যানিং, এটা হয় তোমার 1859 থেকে 1861, এই টাইম ফ্রেমে, ক্যানিংয়ের টাইম ফ্রেমে যে হোয়াইট মিউটিনি হয়। আর রিপনের টাইম ফ্রেমে যে হোয়াইট মিউটিনি হয়, হোয়াইট মিউটিনি যেটা হয় 1883, কার সময় হয়? লর্ড রিপনের টাইম ফ্রেমে হয়, লর্ড রিপন। তাহলে দুটো হোয়াইট মিউটিনি হয়, একটা তোমার ক্যানিংয়ের টাইম ফ্রেমে, আর আরেকটা হচ্ছে তোমার রিপনের টাইম ফ্রেমে। তো ক্যানিংয়ের টাইম ফ্রেমে যে হোয়াইট মিউটিনি হয়, সেটার পার্সপেক্টিভ কি ছিল সেটা একবার দেখে নাও বা জেনে নাও। দেখো, তোমার 1859, তো 1859-এর আগে হচ্ছে 1858-এর, মোটামুটি ধরো ওই নভেম্বরের দিকে, 1858-এর নভেম্বরের দিকে গ্র্যান্ড দরবারে একটা অ্যাসেম্বলি হয়েছিল এলাহাবাদে। কে কন্ডাক্ট করেছিলেন? ক্যানিং। তাহলে ক্যানিং আয়োজন করেছিলেন গ্র্যান্ড দরবারে একটা মিটিং, একটা অ্যাসেম্বলি, যেখানে যেখানে ক্যানিং কুইন ভিক্টোরিয়ার লেখা একটা পাবলিকেশন পড়ে সবাইকে শুনিয়েছিলেন, যে কুইন ভিক্টোরিয়া আমাদের যেমন রানী হয়েছেন, ক্রাউন, তেমনি এই তেমনি এখানে এখানে আরও কিছু প্রভিশনের কথা বলা হয়েছে। দেখো, 1858 এখানে বলা হয় ইন্ডিয়াতে ব্রিটিশরা মোটামুটি 250 বছর রাজত্ব করে এর আগে। তো বলছে এই কুইন প্রোক্লামেশনের মেইন উদ্দেশ্য ছিল এই 250 বছরের ডিপ রুটেড ব্রিটিশ যে যে সিস্টেম, কোম্পানি সিস্টেম, সেটাকে অ্যাবলিশ করা হলো।
কারণ মহাবিদ্রোহের পরে ওরা বুঝতে পেরেছে ইন্ডিয়ার মতো দেশকে কন্ট্রোল করা কোম্পানির পক্ষে সম্ভব নয়, এটাকে অধিগ্রহণ করতে হবে। তাই রিভল্ট অফ 1857-এর জয়ের পর তারা কোম্পানি রুলকে অবসান করলো, মানে কোম্পানির অবসান ঘটালো। ঠিক, এর কোম্পানির অবসানের সঙ্গে সঙ্গে কোম্পানির কিছু কর্মচারী বা কোম্পানিতে যারা কাজ করতো তাদেরও কিছু সুবিধা অসুবিধা হবে। তো এই সময় দুটো মিলিটারি ফোর্স ছিল, দু ধরনের মিলিটারি ফোর্স ছিল ব্রিটিশ কোম্পানির আন্ডারে বা ব্রিটিশদের আন্ডারে, দুটো মিলিটারি ফোর্স। ঠিক আছে, একটা হচ্ছে তোমার কুইন্স আর্মি বলা হয়, কুইন্স আর্মি বা ব্রিটিশ আর্মি। আরটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মি, আর্মি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে একটা কোম্পানির আর্মি ছিল, আর একটা তোমার কুইন্স আর্মি ছিল। মানে মনে করো একটা স্টেট গভর্নমেন্টের জব ছিল আর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব ছিল। তো এখানে আমাদের ক্ষেত্রে উল্টো, সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি সুবিধা পায়, স্টেট গভর্নমেন্ট কম সুবিধা পায়। ঠিক আছে, কিন্তু এখানে স্টেট গভর্নমেন্টের অ্যাপয়েন্টেড যারা, তারা যেহেতু দুটোই কোম্পানির আন্ডারে ছিল, তো কাদের সুবিধা দেবে? আমরা যাদের অ্যাপয়েন্ট করেছি তাদের আমরা বেশি সুবিধা দেব। তাহলে কোম্পানির যারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আর্মি ছিল তাদের এক্সট্রা বাট্টা দেওয়া হতো। বাট্টা মানে অ্যাকচুয়ালি অ্যালায়েন্স, BATTA। তাহলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা আর্মি, তারা এক্সট্রা বাট্টা পেত এবং প্রচুর টাকা তারা অ্যালায়েন্স পেত বা এক্সট্রা অ্যালায়েন্স পেত, সুবিধা পেত, যেটা কিন্তু কুইন্স আর্মিকে দেওয়া হতো না। যখনই এই প্রোক্লামেশনটা দেওয়া হলো 1858-এর নভেম্বরের গ্র্যান্ড দরবারে, ক্যানিং বলল যে এখন কোম্পানি আর নেই, এখন পুরো জিনিসটা চলে যাবে কার হাতে? কুইনের হাতে। এখন ভারতবর্ষের রানীকে কুইন ভিক্টোরিয়া। আচ্ছা, কুইন যদি ভিক্টোরিয়াই হয়ে থাকেন তাহলে এটা শিওর যে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আর্মি, তারা এক্সট্রা অ্যালোয়েন্স পাবে না। তো যখনই এই পুরো পাওয়ারটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে কুইনের হাতে চলে গেল, সঙ্গে সঙ্গে এই এক্সট্রা অ্যালায়েন্সের এন্ড হয়ে গেল। তুমি ভাবো, আমাদের সবচেয়ে বেশি ভয় থাকে হচ্ছে টাকা হারানোর, আর আমি টাকা হারিয়ে ফেললে আমি কি বসে থাকবো? এই সময় ক্যানিংয়ের টাইমে যে বিদ্রোহটা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মিরা করেছিল, তাদের দাবি ছিল আমাদের ওই অ্যালায়েন্সটা দিতে হবে। এই বিদ্রোহটাকে বলা হয় হোয়াইট মিউটিনি। এই হোয়াইট মিউটিনিটা হয়েছিল কার টাইম ফ্রেমে? ক্যানিং এর টাইম ফ্রেমে। ক্লিয়ার সবার কাছে? তাহলে একটু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম। আর রিপনের টাইম ফ্রেমে যে হোয়াইট মিউটিনি হয় সেটার কনসেপ্টটা পুরোটাই আলাদা। দুটো নামই হোয়াইট মিউটিনি, কারণ হোয়াইটরা বিদ্রোহ করেছিল হোয়াইটদের এগেনস্টে, তাই এর নাম হোয়াইট মিউটিনি। হোয়াইট মিউটিনি রিপনের সময় যেটা হয় সেটা হলো, রিপন খুব ভালো ছিল, তাহলে সে তাদেরই চুজ করবে যারা ভালো। তো রিপনের যে ল সেক্রেটারি ছিল তিনি হচ্ছেন ইলবার্ট। তো ইলবার্ট রিপনের নামে একটা বিল পাশ করে বা বিল আনে, তার নাম ইলবার্ট বিল, যেটা আনা হয় 1883-তে। তো এই ইলবার্ট বিলের একটা উদ্দেশ্য ছিল, রিপন ভালো মাথায় রাখবে, উদ্দেশ্য ছিল যে, আগে কি রুল ছিল ইলবার্ট বিলের আগে সেটা জেনে নাও। যারা কোর্টের জজ হবে বা জাজ যারা রয়েছেন, কোর্টের জাজরা দু ধরনের হয়, ইন্ডিয়ান হয় আবার ব্রিটিশেরও হয়, দু ধরনের জাজই হয়। তাহলে যারা ব্রিটিশ জাজ তারা কেবলমাত্র না, যারা ব্রিটিশ জাজ তারা ইন্ডিয়ান সদস্যদেরও শাস্তি দিতে পারবে, আসামিদের, এবং ব্রিটিশ আসামিদেরও শাস্তি দিতে পারবে। কিন্তু যারা ইন্ডিয়ান জাজ তারা তাদের হায়ার অফিসিয়াল মানে ব্রিটিশদের শাস্তি দিতে পারবে না, কেবলমাত্র ইন্ডিয়ানদের শাস্তি দিতে পারবে। তাহলে ভাবো, যার জাজ করার ক্ষমতা রয়েছে সে নাকি ব্রিটিশরা তাদের থেকে নাকি সুপ্রিম, সে আসামি হলেও তাকে শাস্তি দেওয়ার অধিকার নাকি ব্রিটিশদেরই আছে, কোনো ইন্ডিয়ানদের নেই, ইন্ডিয়ান জাজদের নেই। তো ইলবার্ট বিল এই দ্বৈরত্বটাকে কি করলো? ঘুচিয়ে দিল, যে না, এখন থেকে জাজ হলেই সেই আসামিদের শাস্তি দিতে পারবে, সে ইন্ডিয়ান হোক আর ব্রিটিশ হোক। এটা সম্ভবত
কোনো একজন কালো মানুষ আমাদের শাস্তি দেবে এটা মেনে নিতে পারেনি। তখন ইলবার্ট বিলের এগেইনস্টে বিদ্রোহ করে ফরেনাররা, ব্রিটিশরাই বিদ্রোহ করে। তো এই বিদ্রোহের নাম হচ্ছে হোয়াইট মিউটিনি অফ 1883, যেটা কিন্তু তোমার রিপনের টাইম ফ্রেমে হয়েছিল। ঠিক আছে, তো এটাকে যদি তুমি কোথাও যদি নিজের মতো করে লিখে রাখো, তাহলে এটার মেইন ফান্ডা কি ছিল লিখে নেবে সেখানে, যে ইট রিমুভস রেসিয়াল ডিসক্রিমিনেশন ফ্রম দ্য জুডিশিয়ারি। কি বললাম? রেসিয়াল ডিসক্রিমিনেশন। রেসিয়াল ডিসক্রিমিনেশনটাকে কিন্তু এ সলভ করে, রেসিয়াল ডিসক্রিমিনেশনকে সলভ করে। ঠিক আছে, ক্লিয়ার? এখানে কি করা হচ্ছে, ইন্ডিয়ান জাজদেরও ইউরোপিয়ানদের কনভিক্ট করার পাওয়ার রয়েছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার রেসিয়াল ডিসক্রিমিনেশন। তাহলে এইগুলো হচ্ছে তোমার দুটো হোয়াইট মিউটিনি। দেখো, বাই হুম ওয়াজ দ্য নিউ ইম্পেরিয়াল পলিসি অফ প্যারামাউন্সি ইনিশিয়েটেড। তাহলে প্যারামাউন্সি এই কনসেপ্টটা কার সময় আনা হয়, কার সময় আনা হয়? দেখো সেটাই এখানে বলছে, প্যারামাউন্স কনসেপ্টটা কি একটু বুঝতে হবে, তবে তুমি বুঝতে পারবে। প্যারামাউন্সি মানেই হচ্ছে সর্ব অধিনায়কত্ব বা প্রাধান্য পাওয়া, এরকম একটা ব্যাপার। প্যারামাউন্সি এর বাংলা মিনিং যদি করো, ওয়ারেন হেস্টিংসের সময় এই কনসেপ্টটা আনা হয়। দেখো প্যারামাউন্সি মানে হচ্ছে, দেখো কনসেপ্টটা কোথা থেকে এলো, এই যে মেইনলি যারা সিভিল সার্ভেন্ট, যারা সিভিল সার্ভেন্ট যেখান থেকে আসলো, সিভিল সার্ভেন্ট মানে যার জন্য তুমি পড়াশোনা করছো ডব্লিউবিসিএস, তাহলে ওই সময় সিভিল সার্ভেন্ট দু ধরনের হতো, দু ধরনের হতো সিভিল সার্ভিস। ঠিক আছে, আচ্ছা সিভিল সার্ভিসের কনসেপ্টটা একটু পরে আসছি, আগে প্যারামাউন্সের কনসেপ্টটা বলি। এই প্যারামাউন্স বা পলিসি অফ প্যারামাউন্স এই ব্যাপারটা ইন্ট্রোডিউস করেছিল ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তোমার এই প্যারামাউন্স কনসেপ্টটাতে বলেন যে ধরো কোম্পানি হচ্ছে সুপ্রিম বা ব্রিটিশ হচ্ছে সুপ্রিম, এবং নো অন ইজ বিয়ন্ড দ্য পাওয়ার অফ দ্য কোম্পানি, মানে কেউই কোম্পানির ঊর্ধ্বে নয়। ঠিক আছে, তাহলে এই যে যে কনসেপ্টটা, যে তোমরা কেউই একে ওভারটার্ম করার চেষ্টা করবে না, তো এটাই হচ্ছে তোমার প্যারামাউন্সি। আর এই যে যে সিভিল সার্ভিসের কনসেপ্টটা বললাম, দেখবে এই সিভিল সার্ভিসটা কি হতো, দু ধরনের সিভিল সার্ভিস হতো। একটা হচ্ছে কনভেনেটেড সিভিল সার্ভিস, আর হচ্ছে নন কনভেনেটেড সিভিল সার্ভিস। দেখবে এখানে রয়েছে, হুইচ গভর্নর জেনারেল ক্রিয়েটস দ্য কনভেনেটেড সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া হুইচ কেম টু বি নোন অ্যাজ ইন্ডিয়ান সিভিল সার্ভিস 1861, লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিসের কনসেপ্টটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে তোমার একটা কনভেনেটেড একটা নন কনভেনেটেড সিভিল সার্ভিস। তো এখানেও কি হতো, এখানে দু ধরনের সিভিল সার্ভিসে, যেগুলো তোমার কনভেনেটেড সিভিল সার্ভিস, সেখানে ব্রিটিশ সিভিল সার্ভেন্টরা জয়েন হতে পারত, আর যেটা আনকনভেনেটেড বা নন কনভেনেটেড সিভিল সার্ভিস, সেখানে কেবলমাত্র ইন্ডিয়ানদের সুবিধা ছিল। তাহলে কনভেনেটেড যেটা, সেটাই হায়ার র্যাঙ্কে চাকরি করা যেত, এবং নন কনভেনেটেড যেটা, সেটা লোয়ার র্যাঙ্কে চাকরি করা যেত। মানে ইন্ডিয়ানরা লোয়ার র্যাঙ্কে পোস্টেড হবে, আর যারা ব্রিটিশ তারা হায়ার র্যাঙ্কে পোস্টেড হবে। তাহলে এই যে যে কনসেপ্টটা, এটাও তো পলিসি অফ প্যারামাউন্সের মতোই না। তো মানে ব্রিটিশরা হায়ার হায়ার জায়গায় যাবে, ওই জন্য সিভিল সার্ভিসের কনসেপ্টটা তোমাকে তুলে ধরলাম। তাহলে এই কে কনভেনেটেড সিভিল সার্ভিস বা নন কনভেনেটেড সিভিল সার্ভিস করেছিল, সেটা লর্ড কর্নওয়ালিস। এটাও কিন্তু মানে আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, এটাও কিন্তু আমাকে পলিসি অফ প্যারামাউন্সের মতোই, যে না আমরা সুপ্রিম, আমরা সবসময় হায়ার জায়গাটা হোল্ড করব, এটাই কিন্তু পলিসি অফ প্যারামাউন্সি। ঠিক আছে, নেক্সট, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড? উইডো রিম্যারেজ অ্যাক্ট কার সময় পাস হয়? লর্ড ডালহৌসির সময়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাথায় রেখো। নেক্সট বলা হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট টু বি ডিজাইনড অ্যাজ গভর্নর জেনারেল? আচ্ছা, এটা গভর্নর জেনারেল
ফার্স্ট টু বি ডিজাইন অ্যাজ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। দেখো, ক্লাইভ, হেস্টিংস, বেন্টিং, ক্যানিং, মাউন্টব্যাটেন। তাহলে দেখে নাও, গভর্নর, গভর্নর জেনারেল। তাহলে প্রথম গভর্নর জেনারেল হিসাবে প্রথম কে? হেস্টিংসই দায়িত্ব পেয়েছিল, তাই এটা হবে ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? নেক্সট তোমার হচ্ছে হু গেভ অফিসিয়াল স্যাংশন টু এডুকেশন অফ গার্লস ইন ইন্ডিয়া। ডেফিনেটলি গার্লসদের জন্য এডুকেশন লর্ড ডালহৌসি করার চেষ্টা করেছেন। আর তারপরে বলছে একজন একটা কনফেস করেছিলেন যে হু উই হ্যাভ নো রাইট টু সিজ দ্য সিন্ধ বা তোমার যে যুদ্ধ হয়েছিল, এই সিন্ধটাকে ক্যাপচার করার কোনো রাইট আমাদের নেই। ইয়েট উই শ্যাল ডু সো এ ভেরি বিগ অ্যাডভান্টেজ ইউজফুল হিউম্যান পিস অফ রাস্ক্যালিটি ইট উইল বি। আমরা কি করেছিলাম? আমরা এটাকে বাধ্য হয়েছিলাম ক্যাপচার করতে, কারণ এর মধ্যে আমাদের অনেক কিছু স্বার্থ জড়িয়ে ছিল। এটা একটা কনফেস করেছিল, মানে এই সিন্ধকে ক্যাপচার করার পরে। ইনি কে? ইনি লর্ড অকল্যান্ড নয়, এই নামটা ঠিক করে নাও, এটা হবে তোমার চার্লস নেপিয়ার। চার্লস নেপিয়ার, চার্লস নেপিয়ার, ঠিক আছে, চার্লস নেপিয়ার। এই হচ্ছে মোটামুটি আমাদের গভর্নর জেনারেল পার্ট 2। ক্লিয়ার? যেখানে আমরা মোটামুটি যতটা পারলাম কমপ্লিট করে দিলাম। তোমাদের কাজ কি, যতই তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে এই ফাঁকা জায়গাগুলোতে অ্যাড করতে 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 যাবে। আমি চেষ্টা করেছি যতটা তোমাদের এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া যায়, আমি সেটা দিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে রেকর্ডিংস অফ করলাম।